শুনবেন রাজশেখর বসুর গল্প অটল বাবুর অন্তিম চিন্তা অবলম্বনে নাটক তিনি তাহলে গেলেন কোথায়। বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নাটক তিনি তাহলে গেলেন কোথায়। আপনি এত ছটফট করবেন না, আমাকে একটু দেখতে দিন। দেখো ডাক্তার, আমি তোমার ঠাকুরদার চেয়েও বয়সে বড়, আমাকে ঠকিও না। মুখ খুলে বলো, মেজর হালদার কি বলে গেলেন, আর কতক্ষণ বাঁচবো? কেন আপনি ও কথা বলছেন স্যার? মরণ বাঁচন কি মানুষের হাতে? আমরা কতটুকুই বা জানি। ভগবানের যদি দয়া হয় তবে আপনি আরো অনেক দিন বাঁচবেন। বাঁচিয়ে রাখাই কি দয়ার লক্ষণ? তোমাদের কাজ যখন শেষ হয়েছে তখন আর জ্বালিও না। ধাপ্পাবাজি ছেড়ে সত্যি কথা বলো। মরবার আগে আমি মনে মনে একটা বোঝাপড়া করে নিতে চাই। বেশ তো, এখনই করুন না। 2-10 বছর আগে করলেই বা দোষ কি? তুমি ডাক্তারই শিখেছ, বিজনেস শেখনি। আরে বছর শেষ না হলে কি সালতামামি হিসেব নিকেশ করা যায়? ঠিক মরবার আগে জীবনের লাভ লোকসান খতিয়ে দেখব, অবশ্য যদি জ্ঞান থাকে। বাবু এলেন এলেন পুরুত ঠাকুর হরিপদ ভট্টাচার্য এলেন। বলি, প্রায়শ্চিত্তটা হয়ে যাক, মনে শান্তি পাবেন। কেন বাবু, আমি কি মানুষ খুন করেছি, না পরস্ত্রী হরণ করেছি, না চুরি ডাকাতি জালজুয়া চুরি আর মাদুলির ব্যবসা করেছি? না না, ছি 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 ছি, আপনার মতো সাধু পুরুষ কজন আছেন? তবে কি না, সকলেরই অজ্ঞানকৃত পাপ কিছু কিছু থাকে, তার জন্যই প্রায়শ্চিত্ত। এই দেখো ভট্টাচার্য, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির নই। ভদ্রলোকের যতটুকু দুষ্কর্ম না করলে চলে না ততটুকুই করেছে। ঠিকই তো। তার জন্য আমার কিছু মাত্র খেদ নেই, নরকের ভয়ও নেই। তবে প্রায়শ্চিত্ত করলে তোমরা যদি মনে শান্তি পাও করতে পারো। এখানে নয়, নিচে পুজোর দালানে গিয়ে করো। ঘন্টার আওয়াজ যেন না আসে, মনে থাকে যেন। যাক, তাই হবে। আমি আসি তাহলে। কি পাষণ্ড, মরতে বসেছে তবু ধর্মে মতি হলো না। দাদু এলেন, আমার নাতনি রাধারানী এলেন, আমার খবর নিতে এলেন। বলো বলো, কি জানতে চাও বলো। বৃন্দাবন বাবাজি তার কীর্তনের দল নিয়ে এসেছেন। মা জিজ্ঞেস করলো, তুমি একটু নাম শুনবে কি? খবরদার, আমি এখন নিরিবিলিতে থাকতে চাই। চেঁচামেচি আমার ভালো লাগে না। আমার শ্রাদ্ধের দিন যত খুশি কীর্তন শুনিস। ওই যে কি যেন বলে, হ্যাঁ, ওই শীতল বাতাস ভালো লাগে না সখী, আমার বুকের পাঁজর ঝাঁঝর হলো, যত সব ন্যাকা। আমি কেন যে জিজ্ঞেস করতে এলাম, যত সব। স্যার স্যার আপনি বড় বেশি কথা বলছেন। রাত হয়েছে, এখন চুপ করে একটু ঘুমোবার চেষ্টা করুন। আমি বলছি হ্যাঁ, বেশি কথা তোমরাই বলছো। ওই রকম স্টেথোস্কোপের নল নিয়ে চটকাতে হবে না। দেরি না করে যা জিজ্ঞাসা করেছি তার স্পষ্ট উত্তর দাও। আর কতক্ষণ বাঁচবো? 2-4 ঘন্টা হতে পারে, 2-4 দিনও হতে পারে, ঠিক বলা অসম্ভব। ইঞ্জেকশনটা দিয়ে দিই, আপনি অক্সিজেন শুঁকতে থাকুন, কষ্ট কমবে। হ্যাঁ, উত্তর তো দিতে পারবে না, তার বদলে ওই সব। নার্স আপনার ঘরেই থাকবে, আমি পাশের ঘরে রইলাম। পাশের ঘরে যত সব। কি মনে হচ্ছে ডাক্তারবাবু? হুঁশিয়ার থাকতে হবে, আজ রাত বোধহয় কাটবে না। বলছিলাম, পারলে ওকে একটু সঙ্গ দেবেন। হ্যাঁ, যদিও বেশি কথা বলা ওনার শরীরের পক্ষে ভালো নয়, তবু কি ডাক্তারবাবু? তবু মনে হয় অনেক কথা বলতে চান উনি, সেই সুযোগটা বোধহয় দেওয়া উচিত ওকে। কথা মানে তো গাল পারবে আমাকে, একটু ভালো লাগে না। হ্যাঁ, বুঝতে পারছি না এমন নয়, তবু যদি সম্ভব হয় দেখুন না একবার। দেখি।
দাদু, হ্যাঁ, কি এখন ভালো লাগছে শরীর? আরে কি হলো, কথা বলছো না কেন? এত রাগ করো কেন বলো তো? কথা বলবে না তো? বেশ, তাহলে চলেই যাই। দেখ রাধা, সেন্টিমেন্ট দিয়ে আমাকে টলানো যায় না, তুই জানিস। আমি অটল চৌধুরী। জানি আমার বয়স 80 পেরিয়েছে, শরীরে রোগ থাকবেই, কিন্তু মাথা মাথা এখনো ঠিক আছে। আমি একটু বুঝতে চাই, কি বুঝতে চাও? এই এতদিন বাঁচলাম, কি পেলাম, কি দিলাম, ও, ইহলোকের ব্যালেন্স শিট? বল, তাই বল। তবে সেই সঙ্গে বড়লোকে সেটারও একটা প্রসপেক্টাস বোধহয় বানাতে চাও? কলেজে পড়বার সময় জানিস রাধা, মৃচ্ছকটিকের একটা শ্লোক পড়েছিলাম। ও, সুখং হি দুঃখনান্নু ভয় শোভতে ঘনান্ধ কারেম্বীব দীপ দর্শনম সুখাত্ম যো জাতি নর দরিদ্রতাং ধতঃ শরীরেন মৃত সজীবতি। আগে বলেছিলে একদিন, মানেটাও তুমি বলেছিলে, দুঃখ অনুভবের পরেই সুখ শোভা পায়। যেমন ঘোর অন্ধকারে দীপ দর্শন, কিন্তু যে লোক সুখ ভোগের পর দারিদ্র্য পায়, সে শরীর ধারণ করে মৃতের ন্যায় জীবিত থাকে। ভুল, মস্ত ভুল। ভুল বললাম? ভুল তুই বলিসনি, ভুল আমার জীবন জুড়ে। জীবনে সুখভোগ তো কিছু কম করিনি, কিন্তু জানি কি বলবে। শেষ জীবনে চোখের সামনে নিজের বউকে, ছেলেকে, মেয়েকে মরতে দেখলে। অনেক দুঃখ পেয়েছো তুমি দাদা। ব্যবসাতে কম লোকসান সইতে হয়েছে। কি ছিল আমার অবস্থা, আর এখন কি হালে আছি ভাবা যায়? জীবনের খাতায় লাভ লোকসান দুই পাকা কালিতে লেখা রয়েছে দাদু। পাকা পাকা কথা বলিস না, এখন আর নাক টিপলে দুধ পড়ে, লাভ লোকসান বোঝাচ্ছে। চলে যাব কিন্তু। বস বস হুম, বস। হ্যাঁ, বলতে পারিস মোটের ওপর আমি বঞ্চিত হইনি জীবনে। তবে দিদিভাই, একটা খটকা। খটকা আবার কিসের? আচ্ছা, আমার প্রিয়জন যারা ছিল তারা তো হতভাগা বুঝলাম, হ্যাঁ, বহু দুঃখ পেয়ে অকালে মরেছে। এটা যদি নিজের দুঃখ বলে ভাবি আর সেটাকে লোকসানের দিকে ফেলি, তবে লাভের অঙ্ক খুব কমে যায়। শুধু তাই নয়, আর যেসব লোককে সারা জীবন আশেপাশে দেখেছি তাদেরও অনেকে কষ্ট ভোগ করেছে। হ্যাঁ, বুঝলি, আগে তাদের কথা ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে তারাও মোটের ওপর আপনজন। এখনো তাদের দুঃখ যদি আমার নিজের বলে ধরি, তবে 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 বুঝলি, জমা খরচ কষলে লোকসানই দেখা যাবে। দাদু, না, আসলে আমি কিছুতেই ঠিক করতে পারছি না যে জীবনে মোটের ওপর সুখ বেশি পেয়েছি নাকি দুঃখ। আমি যদি ভক্ত হতাম তবে বলতে পারতাম যে ধন্য হরি রাজ্য পাটে, ধন্য হরি শ্মশান ঘাটে, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তুমি তো রবীন্দ্রনাথের মতো করেও বলতে পারো। সেটা আবার কিরকম? বলতে পারো, এদুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী, দিনে দিনে পেয়েছি সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার, তাই এই মন্ত্রবাণী। আরে আরে, থাম থাম হ্যাঁ? থাম। আমি ভাবুক না, কবি তো নাই। এত শত কথা মাথায় ঢোকে না আমার। আমি বুঝি অনেকের তুলনায় যেমন ভাগ্যবান আমি, তেমনি অনেকের তুলনায় হতভাগ্য। ওহ। তবে এ নিয়ে আর মাথা ঘামাবো না। জ্ঞান থাকতে থাকতে ভবিষ্যৎটা আন্দাজ করার চেষ্টা করেছিলাম একটু, কিন্তু ওসব হবে না। আমি মরলে কেউ দুঃখ পাবে না, বরং ইন্স্যুরেন্সের একটা মোটা টাকা ঘরে আসবে। আমি সবার গলগ্রহ। হারাধনদা, ও হারাধনদা, আপনি তো পরলোক বিশেষজ্ঞ। হ্যাঁ, পরলোক তো দেখিনি আমি। সে তো বটেই, সে সুযোগ হলে কি আর। পড়েছি পড়েছি পড়েছি, অনেক পড়া হলো একদিনে। হ্যাঁ, তা আপনার কি মনে হয়, অটলবাবু কি আবার জন্মাবেন? এখনো তো তিনি বেঁচে। সে হোক,
আমাদের আলোচনা করতে তো বাধা নেই কোনো। না না না, তা নেই বটে, তবে কিনা আমার বন্ধু। সেটা মনে আছে ওর, কিন্তু আমি জিজ্ঞেস করে দেখেছি, হ্যাঁ, গত জন্মের কথা তার কিছুই মনে নেই। জাতিস্বর লোকের বিবরণ মাঝে মাঝে খবরের কাগজে পাওয়া যায় বটে, কিন্তু তা মোটেই বিশ্বাস হয় না আমার। আচ্ছা, ওই সেই উত্তরের দিকে কে কে? যেন আছে, যে যাকে যাকে যাকে, তা তারও যখন কায়কল্প চিকিৎসা চলছিল তখন। হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। কাগজের নিজস্ব সংবাদদাতা খবর পাঠাচ্ছিলেন যে পণ্ডিতজির পাকা চুল সমস্ত কালো হয়ে গেছে, নতুন দাঁতও উঠেছে। হাহ, নির্ছলা মিথ্যে কথা লিখতে এদের বাদে না। ব্যাপারগুলো নিয়ে সব ছেলে খেলা করে। আরে বাবা, যদি পূর্বজন্মের কথা মনে না থাকে, তবে এক জন্মের রামবাবুই যে অন্য জন্মে শ্যামবাবু হয়েছেন তার প্রমাণ কি রইল? তারপরে ধরো স্বর্গ মর্ত। হ্যাঁ হ্যাঁ, এইটা একটু বলুন তো, একটু বলুন। সম্ভাবনা কোন দিকে, কেমন, এর সঙ্গে পুনর্জন্ম? বিধি বলে, যার পাপ অল্প সে আগে অল্পকাল নরক ভোগ করে, তারপর দীর্ঘকাল স্বর্গ ভোগ করে, তারপরে ওই পুণ্য ক্ষয় হলে আবার জন্মায়। আর যার পুণ্য অল্প সে অল্পকাল স্বর্গবাসের পর দীর্ঘকাল নরকবাস করে, তারপর আবার জন্মায়। সে তো বুঝলাম, কিন্তু মানুষের পাপ পুণ্য মাপা হবে কি করে? পাপ পুণ্য তো যুগে যুগে বদলাচ্ছে। 50-60 বৎসর আগে মুরগি খেলে পাপ হতো, এখন আর হয় না। কথাটা তুমি কিছু ভুল বলনি হরিপদ। আচ্ছা আচ্ছা, এমন কি হতে পারে যে স্বর্গেও যেতে পারলেন না, নরকে ওঠাই হলো না? তবে কি ওই স্পিরিচুয়ালিস্টদের পরলোকে যাবেন, যা স্বর্গও নয় নরকও নয়? তোমরা ভাই ভাবতেও পারো বটে। দেখছি তো আজকাল ইউরোপে আমেরিকার বৃত্তান্তের মতন পরলোকের বৃত্তান্ত অনেক ছাপা হচ্ছে, লোকে লাইন দিয়ে কিনা পড়ছে। স্বপ্নে কি কিছু দেখেছেন অটলবাবু? না মানে, আপনি তো বন্ধু লোক, যদি কিছু বলে টলে থাকে আপনাকে। এখন তো তার সঙ্গে কথা বলাই দায়। তবে জানো, কয়েক বছর আগে হ্যাঁ, বলেছিল, স্বপ্নের কথা বলেছিল। ও একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। কিরকম? এই স্বপ্নে সে দেখে বিদেশে এক বন্ধুর বাড়ি অতিথি হয়েছেন, একটা ঘর বরাদ্দ হয়েছে তার জন্য। রাতে খাওয়ার পর সেখানে শুতে যাবার সময় দেখলো পাশে একটি তালা লাগানো ঘর আছে। আচ্ছা, তারপর শোবার কিছুক্ষণ পরে শুনতে পেল পাশের ঘরে তালা খোলা হলো, আবার বন্ধও হলো। তারপর অবশ্য অটল ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু পরেই গোলমালে ঘুম ভেঙে যায়। শুনতে পায় পাশের ঘরে যেন হাতাহাতি মারামারি চলছে। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত এরকম চললো। অটল ঘুমতে পারল না। পরদিন বাড়ির কর্তা তাকে বললেন, আপনার নিদ্রার ব্যাঘাত হয়েছে, তার জন্যে আমি দুঃখিত। ব্যাপার কি জানেন, আমার একটি ছেলে অল্প বয়সে মারা যায়। তার গর্ভধারিণী রোজ রাতে থালায় ভর্তি করে তার জন্যে ওই ঘরে খাবার রাখেন, কিন্তু ছেলে খেতে পারে না। তার পূর্বপুরুষরা দল বেঁধে এসে খাবার নিয়ে কারাকারি করে। বলেন কি? ঘোর কলিকাল, ঘোর কলিকাল। না, আপনার কি ঘুম হচ্ছে না একেবারে? একটু ঘুমোতে পারলে। স্বপ্ন এসে বাগড়া দিচ্ছে। হ্যাঁ, তাহলে তো বড় অসুবিধে। হ্যাঁ, অসুবিধে না জেনেই বলে দিলে অসুবিধে। ও, আগে তাহলে বলুন। একটা বিভীষিকা দেখলাম, ও, মনে হলো বাবা বলছেন, অটলা প্রণাম কর, এই ইনি তোর পিতামহ, ও, ইনি প্রপিতামহ, ইনি বৃদ্ধ প্রপিতামহ, উনি অতি বৃদ্ধ, আরও কত সব কে কে যেন দাঁড়িয়ে। এ তো ভারী আনন্দের কথা, সবাইকে একসঙ্গে দেখতে পাওয়া। ছাই আনন্দ। বংশের সব স্ত্রী পুরুষ প্রণাম নেবার জন্য সামনে কিউ করে দাঁড়িয়ে আছেন। আনন্দ। আমাদের 5 নম্বর পূর্বপুরুষ, প্রবল প্রতাপ জমিদার, মাথায় টিকি, কপালে ফোঁটা, গলায় রুদ্রাক্ষ, কাঁধে পৈতের গোছা, পায়ে খড়ম। দেখলেই বোধ হয় বেটা ডাকাতের সর্দার, নরবলি দিত। ওমা, তাই নাকি? আর ওই উনি
যার দাঁতে মিশি, নাকে নথ, কানে মাকড়ের ঝালর, পায়ে বাকমল, কোমরে গোট, আমার অতি বৃদ্ধ প্রমাতামহী সতীনপোকে বিষ খাইয়ে মেরেছিল। নরকের এজেন্ট আর কি। না না না, এভাবে বলবেন না তাদের সম্পর্কে। বলবে না। তবে হ্যাঁ, দলের মধ্যে সাধু পুরুষ আর সাধ্বী স্ত্রীও অনেক ছিলেন, কিন্তু ভালো মন্দ বেছে তো আর প্রণাম করা যায় না। তাছাড়া কি? আমার বয়স এত হয়েছে যে কোনো গুরুজন আর বেঁচে নেই, প্রণাম করাই ভুলে গেছি আমি। তাছাড়া ছেলেবেলা থেকে তো তেমন সুবোধ নই আমি। না না না, সবাই কত সুখ্যাতি করে আপনার। মিছে কথা বলো না। ছেলেবেলায় বাবাকে দেখলে হুঁকো লুকিয়ে ফেলতাম, ওটাই কাজ মনে হতো। প্রণাম করার কথা মনেও আসতো না। কিন্তু এখন এই পঙ্গপালের মতন পূর্বপুরুষদের খাতির করা, এ কি আমার পক্ষে সম্ভব? আপনি টেনশন করবেন না, ওরা সবাই বুঝবেন বিষয়টা। কি দৃশ্য! আহা আহা, প্রিয় অপ্রিয় সবাই পাশে এসে দাঁড়িয়েছে, কেউ হাসি মুখে, কেউ ছলো ছলো চোখে, কেউ ভ্রুকুটি করে দেখছে আমাকে। শুধু মানুষ নয় নার্স, তবে মানুষের পিছনে জন্তুর দলও আছে, সাপ, মাছ, কৃমি, কীটাণু পর্যন্ত। ওরাও নাকি আমার এক সময়ের পূর্বপুরুষ, আমার জ্ঞাতি, রক্তের যোগ আছে নাকি আমার সঙ্গে। কি ভয়ানক! পরলোকে কি তবে এদের সঙ্গে থাকতে হবে? আহা, তা কেন? ন্যাকামো করো না তা। আমি বলে ভাবছি যে প্রেত অরণ্যে বাস করতে হবে নাকি, আর উনি কাকে রাখবো কাকে ছাড়বো সেখানে। দূর হ, দূর হ। অটল বাবু কিছু বলছেন আমাকে? নচ্ছার সব প্রেতের দল। দূর হ, দূর হ, দূর হ, দূর হ, দূর দূর। না, এনার সবটাই বিগড়ে গিয়েছে। যাই, আমি বরং চেয়ারে বসে একটু ঘুমিয়ে নিই। স্বর্গ নয়, কিন্তু কিন্তু নরকটাও কি ভালো হবে? কোথায় যাব? অনেকে তো বলে মৃত্যুর পর দেহ জল হাওয়ায় মিলিয়ে যায়, শরীরের সবটা মিশে যায় জগতের মাটিতে। এই যে আমি ভাবি, সেই ভাবাটা কোথায় যাবে? সেটাও কি মিশে যাবে সব ভাবনার তালে গলে? ডাক্তারের ভাবনা, শিবমুদির ভাবনা, হরিপদর ভাবনা সব এক হয়ে যাবে তাহলে? আমি অটল চৌধুরী এইটা কি আর বুঝতে পারবো? ও ও আর ভাবতে পারছি না, মাথার মধ্যে সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। মাথাটা পারছি না, ভীষণ একটা কোথায় গেলেন আপনারা? আরে কেউ তো একজন আসবেন। নার্স, আপনি জানতো নিচে গিয়ে দেখুন কাউকে ওঠানো যায় কিনা। হ্যাঁ স্যার, আসলে এত ভোরে তো। আরে বাবা, সে তো আমিও বুঝতে পারছি যে এত ভোরে সব ঘুমে লেপে আছে, কিন্তু ওঠাতে তো হবে। হ্যাঁ, সে তো বটেই, ওঠাতে তো হবে। আমি বলেই রেখেছিলাম যে আজ রাতটা হয়তো কাটবে না। যান যান, তাড়াতাড়ি গিয়ে বলুন যে অটল বাবু আর নেই। ওই তো ওর নাতনি বোধহয় ঘর থেকে বেরোলো। আমি গিয়ে বলছি। কি হলো ডাক্তারবাবু? ডাক্তারবাবু কি হলো? নার্স কি হলো? অটল বাবু আর নেই। কখন কখন চলে গেলেন উনি? ডাক্তারবাবু বুক পরীক্ষা করে বলেছেন হ্যাঁ। ঘন্টাখানেক হলো গেছেন। তাই? চলো তো দেখি গিয়ে। ইস, হ্যাঁ, চলো দিদিমণি, চলো গিয়ে দেখি। আশ্চর্য মানুষ, হরিনাম নয়, রামধুন নয়, কিছুই শুনলেন না।
কই কই দেখি। এই যে এই যে আসুন, মোটামুটি 1 ঘন্টা আগে। তেমন কষ্ট বোধহয় পাইনি দাদু, শুধু ভুরু কেমন কুঁচকে রয়েছে। আপনার সঙ্গে তো অনেক কথা বললেন কাল। হ্যাঁ, দাদুর নিজেরই কথা, জীবনে কি পেলেন কি হারালেন। হ্যাঁ, ওই লাভ লোকসান কষতে কষতেই বোধহয় মরেছেন। হ্যাঁ, কি বলছেন? না, বলছিলাম যে হিসেব বোধহয় মেলাতে পারেনি, সেই জন্যেই ভুরু কুঁচকে রয়েছে মনে হচ্ছে। তবে এটা একদিক থেকে ভালো যে নিজেও বেশি দিন ভোগেননি, পরিবারকেও ভোগাননি। হ্যাঁ, চিকিৎসার খরচও তো কম নয়। এসব কে বলতে বলেছে আপনাকে? আমি একটু নিচে যাই ডাক্তারবাবু, বাকি সবাইকে ঘুম থেকে তুলে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, সবাই তো একবার শেষ দেখা দেখতে চাইবেন, তারপর ওই কত কিছু আছে, ফুল চন্দন মালা গাড়ি ডাকা, সবই তো করতে হবে। হ্যাঁ, আমি যাই। তবে তেমন খুশি বোধহয় হবে না ফ্যামিলির লোকজন। কি বলছেন বুঝতে পারলাম না। একজনের মারা যাওয়ায় খুশির কি থাকতে পারে? থাকে তো বটেই, কত কি রেখে গেলেন, কার ভাগে কি পড়লো, সেসব তো দেখতে চাইবেই সবাই। হ্যাঁ, আর তাতেই খেপবে। কে খেপবে? প্রথম খেপবে ও নাতি, যখন দেখবে যে তেমন কিছুই রেখে যাননি উনি, তখন তো ইন্দ্রপাত, একটা ইন্দ্রপাত হলো গো, ইন্দ্রপাত। সে কি দত্ত মশাই, এর মধ্যে খবর পেয়ে গেলেন আপনি? এসব খবর কি আর ছড়াতে দেরি হয়? আহা, এমন খাঁটি মানুষ আর দেখা যায় না। সেই তো, ইনি স্বর্গে যাবেন না তো যাবে কে, তাই না? হ্যাঁ, সে তো যেতেই পারে, তবে কি জানেন, স্বর্গে যাওয়াটা। এদিকে আসুন দত্ত মশাই, হ্যাঁ, চলুন আমরা বারান্দার ওই কোণে যাই। হ্যাঁ। বাড়ির বাকিরা সব আসবে, ভিড় হয়ে যাবে। ওদিকটাই যাবো। হ্যাঁ, ওইদিকে এখানে বাতাস ভারী কিনা, আপনার সইবে না। আসুন আসুন আসুন। চলো হ্যাঁ, তাই আসুন। কি বলছিলেন আপনি? আরে বলছিলাম, স্বর্গে যাওয়া তো সহজ নয়। কেন? না, দরজা খোলা পাবে না। স্বর্গে কি দরজা খোলে না নাকি? আরে না, তা নয়, ও যে কিছুই মানতো না, মাঝামাঝি আটকে যাবে, ওই ত্রিশঙ্কুর মতো। আপনি ছাই জানেন। হ্যাঁ ছাই? হ্যাঁ মানে কি বলছো তুমি? হ্যাঁ, বলছি পাষণ্ড এতক্ষণে নরকে পৌঁছে গেছে। কিন্তু সেটা বললে তো আপনাকে বলছি, শুনুন, আমি যা বলছি শুনে রাখুন। সে কি করে হয়? আমি যে পড়েছিলাম। তো রাখুন আপনার পড়া। অটল কি জেনে বুঝে গেল তাহলে? সব কি আর জানা বোঝা যায়? আমার কিন্তু মনে হচ্ছে না। আপনার ওই মনে হচ্ছে ঢাকুন এখন দেখি, মনে হচ্ছে দিয়ে কিছু হবে না। গেছে। এতক্ষণ শুনলেন রাজশেখর বসুর গল্প অটল বাবুর অন্তিম চিন্তা অবলম্বনে নাটক তিনি তাহলে গেলেন কোথায়। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন হারাধন দীপক বসু, ডাক্তার মতিলাল সেন, নার্স শ্রাবণী মুখোপাধ্যায়, রাধা স্বাতী বন্দ্যোপাধ্যায়, হরিপদ অলোক রায় ঘটক ও অটলবাবুর ভূমিকায় সর্বদমন সোম। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। নাটকটির বেতার নাট্যরূপ ও প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস।